চার গাই। লিখেছেন দেরেনিক দেমিরজান। মরুভূমিতে ছন্দ এনেছে উটের দল। তাদের ভার বোঝাই পিঠ নৌকার মতো দুলছে বালির তরঙ্গে। যাত্রীরা মরুভূমিতে ক্লান্ত নিরস। কারাভানের মাথায় রয়েছে নাট দলের পান্ডা। দুলে দুলে রাজকীয় চালে চলছে সে। তার পিঠে নব উজ্জ্বল নীলগিল। উটের পর উট দুলন্ত পর্বতমালার মতো দেখাচ্ছে। তাদের গলার ঘণ্টাগুলো সুন্দর মুখর। ওকে ডাকছে ঘণ্টাগুলো মুখর প্রতিধ্বনি তুলে। ঘণ্টাগুলো চলার সাথে সাথে দুলছে। তাদের প্রতিধ্বনিতে যাত্রীরা যেন ঘুম প্রাণীতে ঝিমিয়ে পড়ছে। সবার আগে নীলগিল। সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে চলছে তার উট। পরের উটের পিঠে বুড়ো ঘুমন্ত ইব্রাহিম খা ক্রমশ ঝুঁকে পড়ছে, আরো ঝুঁকে পড়ছে। বুড়োর পর যাত্রীবাহী উট, পিঠে সুগন্ধি চাল বস্তা, ফুলতোলা গালিচা উঠছে নামছে। এরপর খার গোমস্তা আলী নিজাম, খুদে চিমটে পড়া বাদুরের মতো। তারই সঙ্গে তাল রেখে দুলছে কোচকানো কুচকুচে কালো দাড়িওয়ালা কেরমানশাহর সওদাগর হুসেন। তার পিছনে বুড়ো বুরহান মুন্সি, সে দার্শনিক, আগুন ঝরা দাড়ি উদ্যত, মাথাটা যেন আকাশ ছুঁয়েছে। তার তালে তাল মিলিয়ে চলছে সুইডেনের পারস্যবিদ। তার ভাষাতত্ত্বে ভালো দখল আছে। পিছনে আরো ভারবাহী উট আর মাল, আরো মানুষ আর গালিচা, আর দুলন্ত মুখর ঘণ্টা। বুড়ো বেড়ালের মতো খার চালসে পড়া চোখ ঝিমিয়ে পড়েছে। এই কিছুদিন আগে সে তেহরানে গিয়েছিল চোখের চিকিৎসা ও 3 জন বিপ্লবীর ফাঁসি কাঠে ঝোলা দেখার জন্য। দম বন্ধ হয়ে গেল 3 জনের। লোকে বলে দৃশ্যটা দেখে খার বেশ মজা লাগে। ধরে প্রাণ ফিরে আসে তার। বাচ্চার মতন হেসে ওঠে সে। এ দৃশ্য দেখার পর তার মন কয়েকদিন দারাজ থাকে। আর লোকে বলে তারও দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হয়ে আসছে কেল্লার মতো তার বাড়ির দুর্দান্ত প্রাচুর্যে, শত শত গালিচার রক্ত লাল আগুনে, যাতে চোখ প্রায় ঝলসে যায়। আর চাষিদের হাত থেকে কেড়ে নেওয়া গমের শেষ আটিতে যে আটি পড়ে আছে পচে গলে, এটাও মাথা ঘামানোর মতো ব্যাপার বটে। উটগুলো দুলছে, চলছে আর দুলছে। টুংটাং আওয়াজ করে তুলছে ঘণ্টাগুলো। এক পিঠ থেকে অন্য পিঠে সাওয়ারিদের মধ্যে কথা চলছে। নীলগিল, আলী নিজামের গলা। ওর বাপ হলো চাষা। ওকে নিতে চায়নি, কিন্তু খা নিয়ে এলো ধার শোধ করার জন্য। খা নাকি ওকে ছেলের মতো নিয়ে যাচ্ছে, কিন্তু কে জানে। মেয়েটা অনেক কাঁদল, কিন্তু চোখের জলের কি ফায়দা। মেয়েটা ফুলের মতো, ভোরবেলায় কাঁদে, আস্ত রাতে হাসে। সিনেমা আমার ভালো লাগেনি, কিন্তু এখানে ফাতিমা বিবির সঙ্গে মুলাকাত হলো। লাল হেজারে থাকি, 12 বছরের একটা লাড়কি আছে, খাসা মাল বটে। খিলখিল করে হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলী নিজাম ছড়া কাটল। মহাব্বত যখন আসে শাহজাদির মতো, তখন শরমের ঠাঁই কই। কিছুক্ষণ কোনো কথা নেই। যাত্রীরা ছড়া শুনে যায়। ঘণ্টাগুলো দুলছে টুংটাং আওয়াজ করে। আবার আলী নিজামের গলা। 3 জনকেই লটকে দিল। ব্যাপারটা দেখার আগ্রহ আমার ছিল না, কিন্তু খা জোর করে বললেন ওদের সঙ্গে যেতে হবে। তিমিরগুলো কি করে বলি, আসলে খুব মোটা ছিল না, কিন্তু বাবুর্চি কি করে ওরকমটা বানালো তা নিয়ে সারা সন্ধে আমরা অনেক মাথা ঘামাই। কে কে ছিল? সেই ফরাসি দালালটা, হুজুর আর মনসুর খা। মদটা হুজুরের খুব খাসা, সত্যিই খুব ভালো লাগে, অনেক জমেছিল। একটা বিপ্লবীর হাত কেটে ফেলল। না, ও ডাক্তারের কাছে শেষ পর্যন্ত যেতে পারেনি, চক পর্যন্ত গিয়ে রক্ত ঝরে মারা গেল। আর একটা আছে বখতিয়ারের কাছে, ওকে ধরার জন্য ওরা তার অন্য দোস্তকে ঘুষ দিয়েছিল। হ্যাঁ, আমি বললাম মোটর গাড়িতে ফিরে আসি, কিন্তু গাড়ি সে উট খার বেশি পছন্দ। বাড়ির কাছে শয়তানের কল নিয়ে আসাটাই ওর মার আপত্তি। মাকে খুব খাতির করেন। লোকটা সত্যিই খুব ধার্মিক, খাঁটি পীর। তাছাড়া রাস্তাটা বড় এবড়ো থেবড়ো। বাপ ঠাকুরদার আমল থেকে এখনো বদলায়নি।
উটের পিঠে যাওয়া আসা অবশ্য ও আস্তে আস্তে, খুব সহজ, তাড়াহুড়ো না করে দুলে দুলে চলা। দিনের সলতেটা পশ্চিমে টিমটিম করেও জ্বলল। তারপর মারা গেল দিনটা। শতাব্দীর মতো কুঞ্জ পৃষ্ঠে তামাটে উটগুলো চলছে তো চলছে, অনেক যুগের প্রাচীর ও বিষণ্ণ গানের মুখর শব্দ তুলে। ঢিং, একটা ঘন্টা ডাকলো অন্য ঘন্টাকে। ঢং, সাড়া দিল অন্যটা। বাতাসে খুদে খুদে টুংটাং স্রোতের আলোড়ন। শুয়ে শুয়ে উৎকণ্ঠায় ভাবছে পথটা। নদীর মতো পথটা সরু বিষণ্ণ নদীর মতো শহুরে গ্রামে গিয়ে পড়েছে। দেশ দেশান্তরে নিয়ে চলেছে দুঃখ ও চিন্তার বোঝা। ক্রমশ চড়া হয়ে সারা পৃথিবীতে তার বিস্তার। এ পথ ধরে এসেছে বিজেতারা, তারপর মিলিয়ে গেছে দিগন্তরে। কত উটের দল পার হয়ে গিয়েছে, কত গম, গোলাপ জল, খুরমা, রেশম, বিষ, শিলমোহর দেওয়া মৃত্যুদণ্ড, প্রেমের অভিনন্দন, কত আশা, কত দুঃখ। নীলগিলের উটের পাশে হাঁটতে হাঁটতে রিজা ভাবছে। চুলগুলো উস্কো খুস্কো, গা ধুলোয় ভরা, পায়ের কড়ায় বালি আর পাথরের কামড়, জুতো ছিন্ন ভিন্ন, ফেনার মতো ফেসে গিয়েছে। রিজা গজর গজর করছে নীলগিলকে নিয়ে। শেষ পর্যন্ত একটা কুত্তার ফাঁদে পড়ল। কি আফসোস! একবার আর চোখে তার দিকে তাকিয়ে প্রধান উটচালক জবাব দিল, নিজের চরকায় তেল দিকে যা। রিজা ভবঘুরে কাঁধে একটা থলে। ইং পার্শ্বিক তেল কোম্পানিতে সে কাজ করছে। বান্দার 12 সুয়ারে কুলি খেটেছে। গিলানে মজুর ছিল, কিন্তু সবার উপরে সে হলো ভবঘুরে। এখন চলেছে উটের দলের সঙ্গে। কোথায়? অদৃষ্ট যেখানে নিয়ে যাবে, হয়তো নতুন দীপ্ত দিনে, হয়তো বা ফাঁসির কাঠগড়ায়। সে একা নয়, ইরানে হাজার হাজার লোক তার মতো ভবঘুরে, গল্প বলে সরাইখানায়। চাষিদের জীবন বা নিজের অভিজ্ঞতা থেকে গল্প বানায় তারা। পয়সাওয়ালাদের পছন্দ নয় এসব গল্প, কিন্তু খাটিয়ে যারা গরিব তারা শোনে খুশি হয়ে। সোনালি আগুনের লেলিহান জিহ্বা স্পর্শ করেছে শস্যগোলা। রক্ত আর অশ্রুজলের স্রোত বয়েছে তার গল্পে। লেখক আর শ্রোতা, কথক আর শ্রোতা দুজনেরই পক্ষে বিপক্ষের খোরাক আছে গল্পগুলোই। উটচালক বেজার প্রকৃতির লোক, দুর্ভাগ্য আর সাংসারিক অভিজ্ঞতায় ঝানো। রিজার বিষয়ে সে সব জানে, কিন্তু তার উপর বিরক্ত নয়। একটু পিছিয়ে পড়ে ইব্রাহিম খাঁর উটের পাশাপাশি চলল রিজা। ভুরুর নিচ থেকে ক্ষুব্ধভাবে তাকালো খাঁর দিকে। খাঁর মুখটা চিমড়ে পড়া বেগুনের মতো। খাঁর উটের পাশাপাশি চলল সে। চাঁদি টুপিটা মাথার পিছনে হেলানো, হাত জোড়া পিঠের দিকে মোড়া। চাষি সুলভ প্রকাণ্ড কপালে ঘামের বিন্দু, তিক্ত জ্বালা ধরানো বিন্দু। তারপর চোখ বুঝল রিজা। চোখ বুজে দেখল অস্বস্তিকর একটি দৃশ্য। 10 বছরের লেবুর অঙা শীর্ণ একটি মেয়ে তুলছে জমিদারের ক্ষেতে। বড় চোখ ছাড়া মেয়েটির আর কিছু নেই, বাকি শরীরটা কঙ্কারসার। জ্বর তাকে শুষে নিয়েছে জোকের মতো। রেখে গিয়েছে শুধু চোখ জোড়া আর বিষাদ। চোখ জোড়ায় ভীষণ তৃষ্ণা, কিন্তু তাদের কালো দীপ্তি এরই মধ্যে ম্লান হয়ে এসেছে মৃত্যুর ছায়ায়। বুড়িয়ে গিয়েছে মেয়েটি, যৌবনে আর আসেনি। রিজা যখন তাকে খেতে রেখে রওনা হলো ঘরমুখ, তখন তাকে এমন দেখায়। রাস্তার ধারে পাথর ভাঙা একটা লোক চোখ ঠারের রিজাকে। দেশলাই চাইবার ছুতোয় রিজা তার কাছে গেল। গিলানিরা জেলখানায়, উপকথাকে ফাঁসি দিয়েছে। শিখা আর নেই, তুমিও চলে যাও। রিজার স্ত্রী মৃত্যুশয্যায়, শুয়ে শুয়ে গোংড়ায়, কিন্তু সাহায্য চায় না। 1 মাস খেতে কাজ করতে পারেনি, মজুরি মেলেনি। মরণ ছাড়া আর উপায় নেই, কিন্তু মরণ আসছে মন্থর পায়ে। তাতে অন্যদের চেয়ে তার কষ্ট হচ্ছে বেশি। মুরগি রাখার জায়গায় গেল রিজা, একটিও মুরগি নেই। দেয়ালের ফাটল থেকে তেল মাখানো একটা ছুরি বের করে থলের মধ্যে লুকিয়ে রাখলো সাবধানে। কিছু কালো তামাক নিল,
নিম তেতো তামাক, তার জীবনের মতো। রুটির গামলাটা দেখল খালি। কিছুক্ষণ ভাবলো, এক যুগ ধরে ভাবলো। তারপর স্ত্রীর কাছে ফিরে গেল। কিছু একটা বলার চেষ্টা করে রিজা কিছু বলতে পারল না। বলার কথা কত ছিল, কিন্তু তার গলা দিয়ে একটি শব্দও বের হলো না। বেরিয়ে গিয়ে দারুণ বিতৃষ্ণায় মাটিতে থুতু ফেলল। সে মাটিতে তার জন্য সুখের ফুল কখনো ফোটেনি। বাড়ি থেকে চলে গেল। সন্ধ্যা নামল। মজুরেরা সবাই যে যার ঘরে ফিরেছে। ঝর্ণাটার কাছে রিজা রয়ে গেল পা ধোবার জন্য। সূর্য অস্ত গেল। মরচে পড়া তামাটে সন্ধ্যা। তারপর মিশমিশে কালো। তারপর মিশমিশে কালো। রিজা ঝাঁপ দিল রাতের অন্ধকারে। সুদূরে যাবে সে, বিপদ সংকুল সুদূরে। যেতে যেতে মনে পাথর ভাঙা লোকের কথা আবার ভাবল। গিলানিরা জেলে, উপকথাকে ফাঁসি দিয়েছে। শিখা আর নেই। জীবনের পাতা খুলে যেতে শুরু করেছে। এরপর তার পালা, তারপর অন্যদের, যারা এমন শহরে গ্রামে ছিন্ন বস্ত্রে স্বর্ণ ছাড়া ঘুরে বেড়াচ্ছে। তার পাইপের বিষের মতো তিক্ত জীবন। রিজা চলছে প্রাণ হাতে নিয়ে। চলছে হয়তো রক্ত ঝরানো পথে। আর রক্ত তো জল নয়। ঢিং ঢং। চমকে উঠল রিজা। ধূসর বিষণ্ণ উঠের পিঠে চেপে বসে আছে নীলগিল, অলৌকিক জিনিসের মতো। পিছু পিছু চলছে রিজা। ক্রমশ পথে পা ছড়ে যাচ্ছে। কেন নীলগিল এত মোহ ধরিয়ে দেয়? কেন রিজার ভিতরটা জ্বলে ওঠে গনগনে আগুনের মতো? উচ্চকিত নীলগিল উচ্ছ্বাসে বাতাস ভরিয়ে দেয়। সেই জন্য না, অন্য কোনো কারণে। কারাভানের ছন্দে সে দুলছে। উটের পিঠ থেকে ধনুকের তীরের মতো অসীম আগ্রহে চলছে, এগিয়ে যাচ্ছে দিক দিগন্তের দিকে। কি সুন্দর সে! উটের সাথে এক হয়ে গিয়েছে। অখণ্ড জিনিসটি হারিয়েছে কাব্যের মহিমায়। রিজার দিকে তাকিয়ে নীলগিল মুখ চেয়ে হাসল। কিন্তু নারটার চোখ পাকিয়ে তাকিয়ে আছে তার দিকে। বিস্তর সাজানো হয়েছে জীবনটাকে, কিন্তু সমস্ত ভূষণ তার কাছে বিজাতীয়। ভূষণের নিচে ক্রোধের শিখা ধিগধিগিয়ে জ্বলছে। পিঠে সুমধুর বোঝা, গায়ে কত ভূষণ, কিন্তু কিছুতেই তার মনে আনন্দ নেই। সোনালি ঘণ্টা, রেশমের খোপনা, সমস্ত অলঙ্কারের সে বিত স্পর্শে গর্বিত। সে দৃঢ়ভাবে সে চলছে মহাকালের মতো। সবার দৃষ্টি নিবদ্ধ তার উপর। সে তাকায় না কারোর দিকে। মাথা তুলে ঘোরাচ্ছে ডাইনে, তারপর বায়ে, আবার সুদূরে তাকিয়ে আছে, যেন গর্বিত কোনো ভবিষ্যৎ উদ্যোক্তা। যে কোনো মুহূর্তে পৃথিবীর প্রতি অভিশাপ উচ্চারিত হবে তার মুখ থেকে। চোখ থেকে ঘৃণা ছিটিয়ে পড়েছে তখন। বিদ্বেষ ভরে চলেছে তার সামনে। অন্তরে তার এত গোংড়ানি কেন? বোঝা বা তাপের জন্য? না ক্ষুধার্ত বা ক্লান্ত সে? কেন তা জানা নেই। একবার গর্জে উঠল সে। সুদূরে ছড়িয়ে পড়ল হাজার হাজার বছরের পুরনো ঘৃণা। তিক্ত হয়ে সে চাপা গর্জন করে উঠল। সে গর্জনে কিন্তু বিশেষ একটা ছাপ ছিল না। গভীর অবাধ বিষাদের ছাপ। নিজের যন্ত্রণা জানাবার এই একমাত্র উপায় নার এর। ভাষাবিদ উটটির দিকে ভালো করে তাকালো। ও কি বলছে? তার কি পাঠোদ্ধার করা যায়? ধরা যায় ওর বিদ্বেষের কারণ? মুন্সি দার্শনিক, আগুন ঝরা দাঁড়িয়ে আর উদ্যত, তাকে জাগিয়ে দিল ভাষাবিদ। উটটা এত মনমরা কেন মির্জা? কথাটা কানে গেল না আগুনদাড়ির। সে সামনে তাকিয়েছিল ঝাপসা চোখে। তার হয়ে জবাব দিল সওদাগর। বোঝা বওয়া আর মনমরা হওয়া ছাড়া উটের আর কি কাজ করতে পারে? দুলে দুলে চলছে উটগুলো। নারের ঘণ্টাগুলো টুংটাং করছে আর দুলছে। নীলগিল চোখ দিয়ে নীলগিলকে দেখিয়ে ভাষাবিদ আবার মুন্সিকে বলল, পিঠে কি মধুর বোঝা! উটটা কি জানতো? আগুনদাড়ি দার্শনিকের মতো কপচাল। বিষণ্ণ রাত্রির শেষে তার অন্ধকার ডানায় চেপে আসে দিন। গোলাপি হাসি মুখে বেজায় ফুর্তিতে। দোস্ত, এই তো হলো জীবন। অল্প হেসে ভাষাবিদ ভাবতে ভাবতে বিড়বিড় করে বলল,
দোস্ত, এই তো হলো জীবন। আর আগুনদাড়ি আবার বলল, নিঃসঙ্গ বিষণ্ণ রাত্রি না থাকলে ভোরের আনন্দ আশীর্বাদ জানত না মানুষ। দোস্ত, এই তো জীবন। ভাষাবিদ জিজ্ঞেস করল, তাহলে শুধু যন্ত্রণার পরে আনন্দ পায় জীবন? এটা হেয়ালি মির্জা। বিদ্রুপ ভরে হাসল মির্জা। কে জানে দুঃখের মধ্যে জীবন কেন হাসে আর যন্ত্রণা পায় আনন্দের মধ্যে। ডিং ডং আওয়াজ তুলে এগিয়ে চলল ক্যারাভ্যান। মির্জা বলল, আগুন ফুল যিনি বানান তিনি গোপন বিষে সেটা ভরান। সুন্দর হবে বলে ভেবে দেখো, সমস্ত সুন্দর জিনিসে কিছু না কিছু বিষ আছে। বেপরোয়া হাসিতে অশ্রু জলের স্বাদ। সূর্যালোক আসে অশ্রু মেঘ ভেদ করে। হাসি কান্নার মিশেল না হলে জীবনে থাকবে না কোনো সৌন্দর্য। আর ক্যারাভ্যান এগিয়ে চলল, দুলে দুলে ঘন্টার আওয়াজ তুলে। হঠাৎ আর্তনাদ করে উঠল মরুভূমি। রিজার কণ্ঠস্বর সেটা। অনেকটা সামনে এগিয়ে এসে গলা ছেড়ে গাইছে। যাত্রীরা তার গান শুনতে লাগলো। এটা চার গাই, আক্রমণের গান। তাই এ গান যত ভয়ালভাবে সামনে এগিয়ে চলে, এ গানে ক্রোধ আর গর্জন আঘাত ও বেপরোয়া ভাবে। এ গান ভয়ঙ্কর যুদ্ধের আহ্বান এতে। এ গান শুনে ক্যারাভান চলে অন্যভাবে। অন্যভাবে ঘণ্টাগুলো বাজে ঢং ঢং। অন্যভাবে দুলে দুলে চলে উটেরা। তার ভয়ঙ্কর গান শেষ করল মির্জা পরিহাসের সুরে। তারপর ক্ষুব্ধভাবে গুমড়ে উঠে থুথু ফেলল। রাস্তায় ক্যারাভানের অপেক্ষায় দাঁড়িয়ে অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করল, গিলানিরা জেলখানায়, উপকথাকে ফাঁসি দিয়েছে, শিকার নেই। হায় নীলগিল। নীলগিলের দিকে চেয়ে চোখ দুটো ঝলসে উঠল। কি গাইছিস দোস্ত? জিজ্ঞেস করল আলী নিজাম। এই একটা গান, চোর ডাকাতের গান। হতে পারে, তবু পথের গান তো। হাঁটছি তো হাঁটছি, পথের আর শেষ নেই। গাইলে মনে হয় রাস্তা ফুরিয়ে যাবে। দম্ভের একটা হাসিতে আলী নিজামের পাপ দুষ্ট নাক কুঁচকে উঠল। রাস্তার শেষ কেন চাস? হেঁটে চল। তুমি উটের পিঠে, তাই বেপরোয়া করো না। মাটিতে নামলে টের পাবে। হাঁটায় দোষটা কি শুনি? কিছু না, জুতো মোজা বিলকুল ক্ষয়ে যায়, পায়ের চামড়া বেরিয়ে পড়ে। হয়ে যাক নতুন চামড়া, গজাবে তো আবার। শেষ পর্যন্ত দিলক হয়ে যায়, আর দিলের চামড়া বলে কিছু নেই। তাহলে দিলক হয়ে যাক। দিল নিয়ে তোর কি হবে? খিলখিল করে হেসে উঠল আলী নিজাম। তাকে অনুসরণ করল কেরমা সওদাগর হুসেন। আর ক্যারাভ্যান এগিয়ে যেতে লাগলো। ঘণ্টাগুলো দুলন্ত মুখর। অনেক হয়েছে, এবার তাঁবু খাটানো যাক, বলল ইব্রাহিম খা। ক্যারাভ্যান সাধারণত রাতে চলে, কিন্তু খার বিশ্রাম দরকার। রাত্রে ঠান্ডায় রসিয়ে রসিয়ে কফি খেতে হবে, ঘুমিয়ে নিতে হবে এক ঘুম। প্রাসাদ এখনো অনেক দূরে। প্রধান উট চালক নারের লাগাম টেনে ধরে রাখল। ঢেউয়ের মতো দুলে দুলে অন্যান্য উটগুলো দল পাকিয়ে থামল। শেষ হলো ঘণ্টার গান। শুধু মাঝে মাঝে শব্দের এক একটা ফোঁটা ঝরছে বালিতে। বোস! একটু হাঁটু গেড়ে বসলো উটগুলো, ছোট বড় পাহাড়ের মতো। ক্লান্তিতে নিদ্রালু যাত্রীরা নামলো বালিতে। রাস্তা থেকে তারা একটা জায়গায় কম্বল আর মাদুর বিছালো বালিতে। ইব্রাহিম খাঁর জন্য তাঁবু পাতা হয়েছে। নারের পিঠ থেকে সহজ ভঙ্গিতে নীলগিল নেমে খাঁর তাঁবুর গালিচা বিছানো ফুলের বাগানে ঢুকল। তাঁবুটায় হাত বাড়িয়ে গ্রাস করল তাকে। যাত্রীরা, আগুনদাড়ি, আলী মিজান সওদাগর এবং সুইডেনের ভাষাবিদ বসল আগুন ঘিরে। একটু দূরে আস্তানা গাড়ল উটচালকেরা। নিস্তব্ধতা। কান পেতে আছে মরুভূমি। শুধু জপমালার খুটখুট শব্দ, আগুনের হিস হিসানে। নারকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। দড়ি দিয়ে বেঁধে চাবুক মেরে একে ওকে হাঁটু গেড়ে বসাবার চেষ্টা করল, কিন্তু উটরা ছটফটিয়ে গর্জে উঠল। হাঁকছে এমনভাবে যেন ভয়ানক লাগাতে চোটে বিপত্তি জানাচ্ছে, প্রতিবাদ জানাতে চায়। গলায় কি একটা অশান্তি ফুটে উঠেছে। ভাষাবিদ চিন্তা করে বলল, কেরমানশাহ হুসেন সওদাগর নিজের বোঝায় হেলান দিয়ে বসে বলল, অশান্তি নয়, পিঠে বোঝা থাকুক বা না থাকুক, পেট ভরা বা খালি থাকুক, উট গজরাবেই।
গর্জন শুধু ধোয়া বুক ভরে নিয়ে তারপর ছেড়ে আবার বলল, আর কিছু নয়। কখন যে গজরাবে সেটা পর্যন্ত ওরা জানে না, এমনকি নিজেদের গর্জন ওরা শোনে না পর্যন্ত। কিন্তু এটা কিছু একটা চাইছে, ভাষাবিদ বলল। অন্য এক সওদাগর জপমালা ঘোরাতে ঘোরাতে তারই সঙ্গে মাত্রা রেখে কথাগুলিকে সাজিয়ে নিয়ে বলল, হাজার হাজার বছর কিছু চেয়েছে, কিন্তু কেউ জানে না, কেউ মনে রাখেনি। কারাভ্যানের সঙ্গে ঘুরছে হাজার হাজার বছর। উটের পিঠে চেয়ে দেখলে মনে হয় ওরা কি চিজ আমরা জানি, কিন্তু ওদের চেনে না কেউ। কিছু বলা যায় না ওদের বিষয়ে। জপমালার খুটখুট শব্দ। উট হলো চুপচাপ জানোয়ার, কখনো আপত্তি জানায় না। গর্জনটা ওর অন্তরের জিনিস নয়। দিনের পর দিন, হপ্তার পর হপ্তা, মাসের পর মাস না জিরিয়ে না খাবার খেয়ে উট চলেছে। কোনো বিশ্রাম নেই, চুপচাপ। মনের কথাটা কখনো প্রকাশ করে না। দেখে মনে হবে ঘুমোচ্ছে, কিন্তু আসলে তা নয়। ওদের ঘুম মানে একটুখানি গড়িয়ে নেওয়া। এমনকি মারা যাবার সময়ও নিজেকে ধরা দেয় না উট। পা মুড়ে বসে বালিতে গলা রেখে একবার কাতরায়, ব্যাস, সব শেষ। মন দিয়ে কথা শুনে ভাষাবিদ জিজ্ঞেস করল, বোধহয় গর্ব আছে। কে জানে, কিন্তু ওদের মনে নিশ্চয়ই কোনো দুঃখ আছে। কি বলো মির্জা? আগুন দাড়িকে প্রশ্ন করল ভাষাবিদ। জপমালার গুটি ঘোরাচ্ছে মুন্সি, যেন সেগুলো তার চিন্তার গুটি। ধীরে সুস্থে বলল, উটের দুঃখ অস্পষ্ট ব্যাপার, কেউ কিছু জানে না। জখম হয়েছে উট, অদৃষ্টের হাতে ভয়ানক একটা চোট খেয়েছে, কিন্তু কে কখন ওকে জখম করেছে সেটা কারো মনে নেই। স্তব্ধতায় মিশিয়ে গেল মির্জার চিন্তাধারা, শুধু তার জপমালার খুটখাট। অনেকক্ষণ ভেবে ভাষাবিদ উপসংহারে বলল, উটের চেহারায় কিন্তু বিষণ্ণতার একটা মহিমা আছে। সেটা হলো মরুভূমির মহিমা। অনুচ্চ কণ্ঠে বলল মির্জা। আগুনের কোকড়া চুল নিয়ে ফুরফুরে হাওয়ায় খেলা, মরুভূমির বুকে ছায়ায় নাচন, মখমল আকাশে তারার কারুকাজ করে ফুটেছে ফুল। উট বোকা জানোয়ার, উচ্চ কণ্ঠে বলে উঠল আলী নিজাম। যাত্রীরা জেগে উঠে আলী নিজামের দিকে চেয়ে রইল। কে যেন জিজ্ঞেস করল, বোকা? রাম বোকা। হাজার হাজার বছর এক দলের পর অন্য দল করেছে, কিন্তু এখনো কাজটা সেরে যায়নি। মেনে নেবে না? কি কাজ উটের? বোঝা বওয়া ছাড়া। কিন্তু পিঠে বোঝা তুললে বা নামানো হলে ওরা গজর গজর করবে ছাড়া কি করবে? ওদের একমাত্র আগ্রহ হলো যাত্রার আগে নিজেদের তাজ্জব পেট পুরে যত সম্ভব খাবার নেওয়া। আদর যত্নে কোনো সাড়া দেয় না, মনিবের প্রতি কোনো টান নেই। পিঠে কে চেপেছে, মনিব না অচেনা লোক, তার পর্যন্ত হুঁশ নেই। পিঠ থেকে লোককে ঝেড়ে ফেলে দেবার চেষ্টা করে না। অবশ্য ততটা বুদ্ধি বা চালাকি ওদের নেই। কিন্তু সওয়ারি পড়ে গেলে থামে না, ফিরে তাকায় না, এগিয়ে যায় না। শুধু যেদিকে হোক সে ধরত, তাতে কিছু এসে যায় না। কিন্তু অবাক কাণ্ড, পিঠে চড়ার সময় ওরা বারবার ঘাড় বাঁকিয়ে কামড়াবার চেষ্টা করে। তাই মাথায় জোর ঘা দিতে হয়, মুখ ঘুরিয়ে নেয়। যাতে মুখটা ঘুরিয়ে নেয়। সওদাগরের মধ্য থেকে কে যেন বলে উঠল, কিন্তু উট বেশ খাটিয়ে জানোয়ার আর নিরীহ প্রাণী। নিরীহ? হায়নার মতো মুখ, বেকাল আলী নিজাম। বোকা বলতে রাজি আছি, নিরীহ না। আবার নিস্তব্ধতা। মরুভূমি গভীর চিন্তায় মগ্ন। জপমালার খুটখাট শব্দ। আগুনদাড়ি আকাশের দিকে তাকিয়ে রইল। মরুভূমিতে জীবন আসে উটের দৌলতে, কিন্তু উট আর জীবন কি এক নয়? তা না হলে মানুষের গড়া শহর ও গ্রাম বিলুপ্ত হতো বালির জোয়ারে। অদ্ভুত জানোয়ার কিন্তু, বলল ভাষাবিদ। একজন সওদাগর বলে উঠল, মানুষের মতো আর কি, নিজেদের মন মর্জি মতো চলে, মজুরের মতো। ঘৃণায় দাঁত কড়মড় করে উঠল আলী নিজাম। অন্ধকারে কে যেন নড়ে উঠল। পাশের আগুনের কাছে দাঁড়িয়ে রইল রিজা। মজুরের মতো? এতে কোনো অপমান নেই, বরঞ্চ মিল আছে। রিজার গলার স্তব্ধতা কেমন ফাঁপা ফাঁপা, যেন জেলখানার দেয়াল ভেদ করে আসছে। একটা দেশলাই জ্বলে উঠল। হলদে আলোয় দেখা গেল রিজার কঠোর বেপরোয়া মুখ।
চাওয়া চাওনি করল সওদাগর, কিন্তু কিছু বলল না। আবার উটের কথায় চলে আসলো ওরা। শৈবার ক্ষমতা আছে উটের, তাই হুঁশিয়ারি থাকা দরকার। কেন? থুতু ছেটাতে পারে, আর ওদের থুতুতে বিষ আছে। বিষ নেই, বদখত জিনিস শুধু, বলল আলী নিজাম। দেখো একবার। নারকে দেখিয়ে বলল সে, জানোয়ারকে এত জোরে মেরেছিলাম যে দুদিন ধরে হাত ঝনঝন করছে। কেন মারলেন? ওর পিঠে মাল চাপান, খার সামান। বেটা কিছুতেই দাঁড়াবে না, মজুরের মতো। মাথায় বেশ জোরে একটা ঘা কষাতে হয় প্রথমে। রিজার দিকে কটমট করে তাকালো আলী নিজাম। রিজা ধূমপান করছে। আঁকাবাঁকা তিক্ত রেখার চঞ্চল আবছা ধোঁয়া ওর মুখ থেকে বের হচ্ছে। সে একটু ইতস্তত হয়ে বলল, এগুলো তোমার দুঃস্বপ্ন। কিন্তু সে আপন মনে বলে চলল। শেষের সেই অকালের বছর মনে হলো। অনেকে বেশ টাকা পেটে সে সময়। ইব্রাহিম খাঁ গর্তে রাখে 2000 খালভার, গম চাপায়, গোলা ভরা গম, এত গম যে রাখার জায়গা ছিল না। এদিকে মাছির মতো গাদা গাদা লোক মরছে। রিজা থামালো। আমি দেখেছি, খাসা রূপকথা বলতে পারো। বিদ্বেষের হাসি হেসে আলী নিজাম অন্ধকারে যেখানে, রিজা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু আগুনের গল্প বলেছ নিশ্চয়ই? সে আর কি, কখনো শুনিনি। শুনবে, তেহরানে শুনবে। সওদাগরের চোখ ঠেরে উঠল। আলী নিজাম আবারও হাসল। আগুনের গপ্প জিনিসটা কি জিজ্ঞেস করল ভাষাবিদ। আলী নিজাম ক্রোশে ফুটে উঠল। গল্পের শুরু গমের গলায়, শেষ গলার ফাঁসি। ডাকাতগুলো সারা ইরানে ঘুরে বেড়ায়, খার গোলার কাছে বসে চাষিদের রূপকথা শোনায়। গল্পগুলো যে আগুন ছিটোয়, তাতে গল্পগুলো পড়ে। বেল্লেগ সব। বাদুর মুখ বেঁকিয়ে প্রশান্ত করল আলী নিজাম। রিজা চুপচাপ। মরুভূমিও, জপমালার খুটখাট শব্দ। ক্যারাভ্যান ঘুমিয়ে পড়েছে। মরুভূমি অন্ধকার, সে অন্ধকারে রূপকথা সঞ্চারিত ছায়ার মতো। উটের বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে চারদিকে। মরুভূমি অন্ধকার। মরুভূমি যেন বিরাট একটা হাঁটুগাড়া উট, তার কালো বিষণ্ণ কুচ বিঁধেছে আকাশে। রাত্রির ট্যাটু ঘূর্ণীয়মান। ফিসফিসানো শুরু হলো মরুভূমির। পৃথিবীর উপরে মাথা তুলল হলদে চাঁদ, যেন কবর থেকেও উদ্যত। আকাশের গায়ে নারের কালো ছায়া। পা মুড়ে ঘুমোয়নি সে। ভবিষ্যৎ বক্তার মতো গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে কেবল কালের যাত্রা। আলী নিজাম গেল গালিচার সেই বুড়ো তাঁবুটার দিকে, যেখানে খাঁ ও নীলগিল নিদ্রিত। ঢোকবার জায়গার কাছে এলো। সেখানে শিকারি কুকুরের মতো পা ছড়িয়ে শুয়ে আছে খার চাকর আহমেদ। থেমে তাঁবুতে মুখ লাগিয়ে আলী নিজাম কান পেতে পেতে শুনতে লাগলো। খাঁ ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। কিন্তু আলী নিজামের মনে হলো নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজের সঙ্গে একটা ফিসফিসানি শোনা যাচ্ছে। শুনে শুনে হিংসে হলো তার। অবাক করা মধুর একটা হিংসে আর অদম্য কৌতূহল তাকে স্তম্ভিত করে দিল। আবার কান পেতে শুনতে লাগলো। কিন্তু বিপন্ন চাঁদের আলোয় সমস্ত আওয়াজ মিলিয়ে গেল। বালিতে বসে পড়ল নিজাম। তার মনে পড়ে গেল তেহরানের একটা সন্ধ্যার কথা। সেটা কাটে একটি তরুণীর সঙ্গে। মনে পড়ল তার দেহের উষ্ণতা। এক জোড়া প্রকাণ্ড চিমটে আলী নিজামের ঘাড়ে বিঁধে চাপ দিল। নারের দাঁত! আর্তনাদ করে উঠল আলী নিজাম। আর মরুভূমি ঝট করে সরে গেল। ঘুরপাক দিয়ে উঠল আকাশ। তারাগুলো নেমে এলো পায়ের নিচে। মাটি গেল উপরের দিকে। তার খুদে বাদুর শরীর কিলবিলিয়ে ঝটকা দিয়ে তারপর ঝুলতে লাগলো উটের মুখ থেকে। অবশেষে বেশ জোরে একবার ঝাঁকিয়ে উটটা তাকে মাটিতে নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো আগের মতো। ক্যারাভ্যানের থেকে ঘুম ভেঙে গিয়েছে। লাফিয়ে উঠল কজন। উট চালকেরা আর খায়ের চাকর বাকর ঝাঁপিয়ে পড়ল উটটার উপর। উটটা নিথর বেজায়। সবাই মারতে শুরু করেছে। নিঃশব্দে তাকিয়ে রইল তাদের দিকে। দৌড়িয়ে এলো প্রধান উটচালক। নারের ঘাড় ঝাপটে ধরে যারা মারছিল তাদের ভয়ানক গালিগালাজ করল সে। চাকরদের সঙ্গে দারুণ হাতাহাতি চলল তার কিছুক্ষণ।
তাকে আর নারকে মেরে চলেছে। মাঝে সে বুনো জন্তুর মতো দাঁত খিঁচাতে লাগলো। হাঁপ ধরে যাচ্ছে, আর্তনাদ করে উঠল সে। ছুটে বেরিয়ে এসে আতঙ্কে তাকিয়ে রইল নীলগিল। কেন উটটাকে মারছে সে বুঝতে পারেনি এখনো। কুঠার হাতে লাফিয়ে উঠল খায়ের খাস চাকর আহমেদ। গাল তার কুচকে কুচকে উঠছে। প্রধান উট চালককে লোকে টেনে নিয়ে গেল। গালিচার মতো হেলতে দুলতে এসে আহমেদ দারুণ জোরে উটটার মাথায় একটা কুড়ালের আঘাত বসালো। নিঃশব্দে পা মুড়ে বসে পড়ল উটটা। রাগের উচ্ছ্বাসে তাকে মেরে চলল আহমেদ। উটটার সারা শব্দ নেই, মরে গিয়েছে। তাতে মনে হলো আহমেদের রাগ আরো প্রবল। কুঠারের ঘাড় শেষ নেই। যত জোরে পড়ছে কুঠারের ঘা, তত বিভৎসতা দেখাচ্ছে উটটার দেহ। আর সবাই বুঝে ফেলল সে মরেছে। তুমি জিতেছ, পরাজিত হওনি। না শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিশোধ জানিয়েছে। নিস্তব্ধতাও তার ধাঁচে। বিষণ্ণ নিঃশব্দ বিভৎস থেকেছে সে, ঘৃণায় আড়ষ্ট মগ্ন। নারের ঘণ্টাগুলো ভেঙে চুরমার। বালিতে শব্দ জমিয়ে দমকা আওয়াজে থেমে গেল তাদের সব গান। পা ছড়িয়ে নিস্পন্দন বিভৎস শুয়ে আছে উটটা। স্যাঁতসেঁতে একটা গন্ধ মিশেছে ভেজা বালির সঙ্গে। কাপড়ে জড়ানো হলো আলী নিজামের লাশকে। মামির মতো দেখাচ্ছে তাকে। শালা জানোয়ার, কুঠারধারী বলল গড়গড় করে। চুপ করে বসে থাক শালা, তা না জানোয়ারকে খোঁচাতে এসেছে। সওদাগরকে সে একবার বলল, কখনো কিছু বলনি, কিছু জানতে দেওনি? অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু কি হয়েছিল, কেন এমন করলো? অস্বস্তিকর সঙ্গে জিজ্ঞেস করলো ভাষাবিদ। প্রতিহিংসার ব্যাপার, বোধহয় উটটা প্রতিশোধ নিয়েছে। কথাটা বলল রিজা। সেখান থেকে সরে গেল কারাভান। মসৃণ মরুভূমিতে কালো বিমর্ম টিলার মতো পড়ে রইল উটের মরদেহ। ধন্যবাদ।